আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমি আসিফ ভাইয়া কথা বলতেছি তোমাদের সাথে। আমি পড়াশোনা করতেছি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে 2য় বর্ষে, এবং কিছুদিন পরে হচ্ছে 3য় বর্ষে উঠবো। আহ, আমাদের হচ্ছে সেমিস্টার ভিত্তিক হয়, তো আমি সেকেন্ড সেমিস্টারের হচ্ছে লাস্টের দিকে আছি, ঠিক আছে? তো কিছুদিন পরে হচ্ছে থার্ড ইয়ারে উঠবো আর কি। তো আজকে দেখো, এইখানে আমরা সপ্তম অধ্যায় নিয়ে কথা বলবো। তো সপ্তম অধ্যায়ের যেই অংশগুলো অন্যান্য অধ্যায় যেমন যেমন আমরা করেছি, এখানেও সেমভাবে যেই অংশগুলো আমরা হচ্ছে সলভ করব, সেগুলো একই প্যাটার্নে সলভ করব। এমসিকিউ সলভ করব এবং দেখবো যে ওই এমসিকিউ এর জন্য ওই এমসিকিউ এর খাতিরে আমাদের আরও কিছু কিছু এমসিকিউ সাথে সাথে একসাথে সলভ করা যায় কিনা, ঠিক আছে? তাহলে আমরা একসাথে অনেকগুলো সলভ করতে পারবো। দেখো, প্রথম এমসিকিউটা বলতেছে কঙ্কালতন্ত্রের কাজ নয় কোনটি? তো কঙ্কালতন্ত্রের যে কাজ সেগুলো আমরা একটু এক চোখ এক পাখে মানে একটু দেখে আসি, ঠিক আছে? দৈহিক কাঠামো গঠন, এটা যান্ত্রিক কাজের মধ্যে, ঠিক আছে? দৈহিক কাঠামো গঠন, সুরক্ষা, সংযত সৃষ্টি, চলন, ভারবহন, ঠিক আছে? আর যদি শারীরবৃত্তীয় কাজ বলো তাহলে রক্ত উৎপাদন করে থাকে। তো এখানে একটা লাইন বোল্ড করে দিয়েছে আজমল স্যারের বইয়ে, দেখো এটা একটু জাস্ট রিডিং দিও, যেহেতু বোল্ড লাইন তো স্যারদের চোখেও পড়ে আর কি, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি বলতেছে দেখো, রোগ প্রতিরোধ, নিঃশ্বাস, খনিজ লবণ সঞ্চয়, বিভিন্ন কাজ আছে আর কি, ঠিক আছে? তো এগুলো একটু দেখো, ঠিক আছে? তো অস্থির কোষ থেকে অস্ট্রিওগ্যালসিন নামক হরমোন খরিত হয়, যা দেহে রক্তে চিনি ও চর্বির পরিমাণ নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? তো এইখানে নিচে একটা কথা দেখো বলা আছে, পিত্ত অস্থিমজ্জায় প্রচুর পরিমাণে অ্যাডিপোজ কোষ থাকে, যেগুলো দেহের সঞ্চিত রাসায়নিক শক্তির আধার হিসেবে কাজ করে, ঠিক আছে? তো এটা গুরুত্বপূর্ণ না হলেও যেহেতু অ্যাডিপোজ কোষটা হচ্ছে একটু বোল্ড করে দেওয়া, তো আমরা একটু নজরে রাখবো আর কি, ঠিক আছে? তো পিত্ত অস্থিমজ্জায় প্রচুর পরিমাণে অ্যাডিপোজ কোষ থাকে। তো এখানে দেখো কঙ্কালতন্ত্রের কাজ নয় কোনটি বলেছে, ঠিক আছে? অর্থাৎ কোনটি কঙ্কালতন্ত্রের কাজ করে না। দেহের কাঠামো গঠন করে, তুমি নিজের সাথে তুলনা করো যে তোমার সাথে কী কী যায় কী কী যায় না, ঠিক আছে? দেহ কাঠামো গঠন করছে তোমার, হ্যাঁ করছে, তাহলে এটা হবে না। রক্ষণাবেক্ষণ করে, হ্যাঁ করে। চলাচলে সাহায্য করে, অবশ্যই করে। কিন্তু বজ্র নিষ্কাশনে কি কঙ্কালতন্ত্র হেল্প করে? না, হেল্প করে না, তাহলে কঙ্কালতন্ত্র বজ্র নিষ্কাশনে, এটা হচ্ছে কঙ্কালতন্ত্রের কাজ নয়। মানবদেহে অস্থির সংখ্যা কতটি? দেখো, যেহেতু চলন ও অঙ্গ চালনা, অর্থাৎ তোমার দেহে কোথায় কয়টা অস্থি আছে, কোথায় হচ্ছে তোমার কোন অংশে কয়টা অস্থি আছে, কোনটার নাম কি, এগুলো কিন্তু খুব ভালো রকমভাবে আসার মতন, ঠিক আছে? কিন্তু সবচেয়ে সহজ বিষয় হচ্ছে জুলজির যত অধ্যায় দেখবা সবগুলোতেই চার্ট দেওয়া, ছক দেওয়া, বিভিন্ন ধরনের পার্থক্য করে দেওয়া। তো এই কারণে কি হয়, স্যাররা সহজেই খুব কম সময়ে এবং কম কম এফোর্টেই কোশ্চেন করে ফেলতে পারে। তো তাহলে কি দেখা যায় যে এখান থেকে কোশ্চেন যে তুমি আইডেন্টিফাই করবা যে কি আসবে না আসবে, তোমার জন্য কিন্তু পড়াটাও সহজ হয়ে যায়। তুমি ওই চার্টগুলো ফলো করো, ওই ছকগুলো ফলো করো, পার্থক্যগুলো ফলো করো, ওখান থেকে কিন্তু ভালো রকমের পড়া হয়ে যায়। দেখো তুমি এই যে চার্টটা, এখানে তোমার যে মেন সংখ্যাভিত্তিক তথ্যগুলো আছে উপর উপর দিয়ে, ভিতরেরটা আমরা পরের আরেকটা চার্টে দেখবো, কিন্তু উপর উপর দিয়ে যেগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে করে ফেলতে পারি। দেখো, মানব কঙ্কালতন্ত্র প্রথমত দুই ভাগে বিভক্ত, অক্ষীয় আর উপাঙ্গীয়। অক্ষীয় 80টা, উপাঙ্গীয় 126টা, টোটাল হচ্ছে 206টা। এখন দেখো, অক্ষীয়র মধ্যে অর্থাৎ তোমার শরীরের অক্ষ বরাবর কোন কোনগুলো এবং কয়টা আছে সেটা একটা, আর একটা হচ্ছে তোমার সাইড দিয়ে, পাশ দিয়ে, ঠিক আছে? এটা একটা হচ্ছে অংশ। তো অক্ষীয়র মধ্যে কি কি আছে দেখো, করটি বা মাথার অংশ আছে, মেরুদণ্ড আছে, বক্ষপিঞ্জর আছে, এবং এর মধ্যে আবার করটি আছে 29টা, মেরুদণ্ড 26টা, বক্ষপিঞ্জর 25টা। দেখো, 25, 26, 29 মিলায় হচ্ছে 80টা, ঠিক আছে? এখন যদি উপাঙ্গীয় কঙ্কালে যাও তাহলে দেখবা বক্ষ অস্থি চক্র আছে 4টি, 60টি অস্থি আছে বাহুতে, শ্রোণী চক্রে 2টা, পায়ে আছে 60টি। দেখো, বাহু বলতে ঊর্ধ্ব বাহু বা সামনের পা, ঠিক আছে? অগ্রপদ, এটাকে অগ্রপদ বলতে পারো। আর এটা হচ্ছে এই পা যেটা, এটা হচ্ছে পশ্চাৎপদ, ঠিক আছে? এই হলো বিষয়। এখন দেখো, এখানে করটির মধ্যেও আবার ভাগ আছে, মেরুদণ্ডতেও আছে, সবগুলোতে কিন্তু আবার ভাগ ভাগ করে দেওয়া আছে। তো এটা ওই ডিটেলস যে চার্টটা এটার পরের চার্ট সেটাতে আছে, ঠিক আছে? তো ওইটাও আমাদেরকে দেখতে হবে। তো দেখো, এই একটা চার্ট থেকেই হইতে পারে আল্লাহ দিলে তুমি একটা এমসিকিউ পেয়ে যেতে পারো, ঠিক আছে? ওকে, তো আমরা এখানে কি দেখেছিলাম, মানবদেহে অস্থির সংখ্যা কতটি? অস্থির সংখ্যা 206টি। মানব শিশুর জন্মের সময় কতটি অস্থি থাকে?
মানুষের জন্মের সময় কতটি অস্থি থাকে? দেখো, জন্মের সময় 300টি থাকে এবং পরে তা যখন প্রাপ্তবয়স্ক হয় তখন 206টি হয়ে যায়। মানবদেহের কোনটি উপাঙ্গিক কঙ্কালের অংশ নয়? ঠিক আছে, উপাঙ্গিক কঙ্কালের অন্তর্ভুক্ত নয়। তো দেখো উপাঙ্গিক কঙ্কালের মধ্যে কি কি আছে, ঠিক আছে, দেখো এই যে উপাঙ্গীয় কঙ্কাল, এটার অন্তর্ভুক্ত নয় বলেছে। দেখো এর মধ্যে অপশনে কি ছিল? স্টারনাম। স্টারনাম কি এখানে আছে? স্টারনাম নাই। তাহলে অক্ষীয় কঙ্কালের মধ্যে এই দেখো বক্ষপিঞ্জরের যে অংশ, এখানে স্টারনাম আছে। তাহলে অ্যান্সার হচ্ছে কোনটা? স্টারনাম। এখন স্ক্যাপুলা, পিউবিস, হিউমেরাস, এই তিনটাই তোমার উপাঙ্গিক বা উপাঙ্গীয় কঙ্কালের অন্তর্ভুক্ত, ঠিক আছে। এখানে দেখলে বুঝবা। দেখো এখানে এই যে চারটা, এই চারটা অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই অধ্যায়ের যা যেখানে যা আছে, যা কিছু আছে সব কিছু এখানে শর্টকাটে সব দেওয়া আছে, ঠিক, এবং খুব ভালো ডিটেলসে আছে, ঠিক আছে। তো এই চারটা এবং আগে যে চারটা দেখালাম এই দুইটা তোমাকে পড়তেই হবে। তো এটা দেখো এখানে ডিটেলসে দেওয়া আছে যে এখানে আবার ভিতরে কোনটা কয়টা করে আছে। এটা মেডিকেলের জন্য এই রোটা বা এই কলামটা মেডিকেলের জন্য বেশ ভালো গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা বলো তো? তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এইটা আর এই মোট সংখ্যা, এইটা, ঠিক আছে। এই দুইটা ছাড়ার কোনো উপায়ই নাই, ঠিক আছে। এই দুইটা যেন কোনোভাবে ছাড় না যায়, তারপরে তুমি এইগুলো ডিটেলসে দেখবা, ঠিক আছে। তো আমরা এমসিকিউ সলভ করতে গেলে দেখবো যে এইখান থেকে এই ভিতরের অংশ থেকেও খুব একটা কোশ্চেন না আসলেও লাস্টে বলবে যে আমার করটিতে কয়টা আছে, করটিকাতে কয়টা আছে। তো এইগুলো যেন মিস না যায়, ঠিক আছে। ওকে, দেখো মানুষের করটিতে অস্থির মোট সংখ্যা কতটি? কেবলই দেখে আসলাম 29টা। কোন অস্থিটি করটিকার অংশ নয়? দেখো করটি বলে নাই, করটি কা বলছে, ঠিক আছে। করটি কা, করটি নয়, এটা কিন্তু করটি নয়, ঠিক আছে, করটি কা। দেখো কোন অস্থিটি করটিকার অংশ নয়, তার মানে দেখো ভিতরেও কিন্তু কোশ্চিন আসছে। সো ভিতরেরটাও অ্যাভয়েড না করে ভালো। যদি তুমি নিতান্তই না পড়তে যাও, এই অধ্যায়টা অনেকে পড়তে চাও না, যদি না পড়ো যেন ওইগুলো মিস একদমই না যায়। তখন যখন তোমার ওইগুলো মেমোরাইজ হয়ে যাবে, মনে রাখবা, তারপরে তুমি অবশ্যই এগুলো পড়বা, ঠিক আছে, যদি তোমার হয়ে যায়। আচ্ছা, এখন দেখো এখানে কি বলতেছিল? করটিকার অস্থি নয়। করটিকা কি ছিল? এই অংশটা, এখানে ফ্রন্টাল, টেম্পোরাল, প্যারাইটাল, অক্সিপিটাল, স্ফেনয়েড, এথময়েড, এই হচ্ছে কয়টা, তাই না? এই কয়টা। এখন দেখো করটিকার অস্থি নয়, অক্সিপিটাল, স্ফেনয়েড, প্যালাটাইন। দেখো তো এই তিনটা কোথায় আছে? অক্সিপিটাল, স্ফেনয়েড, এই দুইটা পেয়েছি। আরেকটা কি ছিল? অক্সিপিটাল, স্ফেনয়েড, প্যালাটাইন আর এথময়েড, তাই না? দেখো প্যালাটাইন, এই দেখো প্যালাটাইন আর এথময়েড, দেখো এই যে তিনটাই করটিকার মধ্যে আছে, তাই না? নাই শুধু কি মুখমণ্ডলীয় অস্থির মধ্যে কোনটা? প্যালাটাইন। তাহলে মুখমণ্ডলীয় বা করটিকার নয় কোনটি? করটিকার নয় কোনটি? এখানে হচ্ছে প্যালাটাইন, এটা মুখমণ্ডলীয় অস্থি। ওকে, এরপরে দেখো এই সেই চারটা মুখমণ্ডলীয় অস্থির মোট সংখ্যা কত? দেখো মুখমণ্ডলীয় অস্থি বলেছে, মুখমণ্ডলীয় অস্থি দেখো এইটা, আর তোমার কাছে চেয়েছে হচ্ছে এইটা মোট, দেখেছো? এটা কোনোভাবে যেন মিস না যায়। 14টি, 14 আছে, এই দেখো 14টি। মুখমণ্ডলীয় অস্থি নয় কোনটি? দেখো আবার সেই কোশ্চিন আসছে, ঠিক আছে। মুখমণ্ডলীয় অস্থি নয়, এথময়েড, ম্যান্ডিবল, ভোমার, প্যালাটাইন। দেখো ম্যান্ডিবল আমাদের খুব ভালোভাবে মনে থাকে, এটা নিয়ে কোনো ডাউট নাই। কিন্তু যদি তুমি দেখো মুখমণ্ডলীয় অস্থি নয়, ম্যাক্সিলা, ম্যান্ডিবল, জাইগোম্যাটিক, ন্যাসাল, ল্যাক্রিমাল, ইনফেরিয়র নেজাল কঙ্কা, ভোমার, প্যালাটাইন, এই হচ্ছে 3, 6, 8টা। এই 8টা অস্থি মুখমণ্ডলীয় অস্থির অংশ, ঠিক আছে, যেটা কিনা করটির অংশ, করটিকা নয়, ঠিক আছে।
দেখো মুখমণ্ডলীতে 8টা আছে এবং টোটাল হচ্ছে 14টা। এর মধ্যে কোনটি, কি প্রশ্ন ছিল দেখো, কোনটি মুখমণ্ডলী অস্থি নয়? এথময়েড, দেখো তো এথময়েড পাও কি না? এথময়েড করটিকার মধ্যে, দেখো তো এথময়েড করটিকার মধ্যে, তার মানে এথময়েড হচ্ছে করটিকার, মুখমণ্ডলীয় নয়। এথময়েড হচ্ছে করটিকায় ছিল। ম্যান্ডিবল, ভোমার, প্যালেটাইন, এই তিনটা দেখো তো। ম্যান্ডিবল, দেখো ম্যান্ডিবল, ভোমার, প্যালেটাইন, এই তিনটাই মুখমণ্ডলীয় অস্থি। তাই 9 কোনটি? এথময়েড। তাহলে অ্যান্সার কি হলো? এথময়েড। মানুষের নিম্নচল ও ল্যারিংসের মাঝখানে অবস্থিত অস্থিটির নাম কি? এটা হচ্ছে হাইওয়েড, তাই না? হাইওয়েড। ঊর্ধ্ববাহুর প্রথম অস্থিটিকে কি বলে? ঊর্ধ্ববাহু অর্থাৎ এই যে তোমার হাত, অর্থাৎ ঊর্ধ্ব বাহুটা, এটার প্রথম অংশটা কি? হিউমেরাস। তাহলে প্রথম অংশ বা প্রথম অস্থিটি কি বলে? হিউমেরাস বলে। হাতের কবজি কোন অস্থি দ্বারা গঠিত? দেখি তো হাতের কবজি বা এই অংশটা নিয়ে একটু পড়াশোনা করে আসি, ঠিক আছে? দেখো হাতের কবজি আসতেছি, এটাকে দেখো ঊর্ধ্ববাহুর মধ্যবর্তী দুইটা অংশ হচ্ছে রেডিয়াস এবং আলনা। এখানে তারপরে কি দেখো কার্পাল অস্থি, দুই সারিতে 4টি করে 8টি ভিন্ন আকৃতির কার্পাল আছে। তাহলে কার্পাল কয়টা? 8টি। এবং অস্থিতে কবজি গঠিত, দেখো কার্পাল অস্থিতে কবজি গঠিত এই 8টা, তাই না? পারলে অবশ্যই মনে রাখবে, না পারলে কষ্ট করতে যেও না। মেন 4টা যেন ভুল না হয়ে যায়, তারপর এখানে আসবা। আমি তোমাকে পড়তে নিরুৎসাহিত করতেছি না, বাট তুমি যদি একান্তই না পারো তাহলে ওই 4টা যেন মিস না যায়, তারপরে এখানে অবশ্যই আসবি। এরপরে হচ্ছে দেখো মেটাকার্পাল। কার্পাল কি বলতেছে? 5টি অস্থি, মেটাকার্পাল। আর ফ্যালাঞ্জেস কি বলতেছে? আঙ্গুলের অস্থিগুলোকে ফ্যালাঞ্জেস বলে। এগুলো খাটো নলাকার, আচ্ছা দরকার নেই। বৃদ্ধাঙ্গুলে 2টি এবং অন্যান্য আঙ্গুলে 3টি করে ফ্যালাঞ্জেস থাকে, ঠিক আছে? বৃদ্ধাঙ্গুলে, এই যে বৃদ্ধাঙ্গুলে এখানে 2টা থাকে এবং অন্যান্য আঙ্গুলে 3টা করে থাকে। তুমি হাতের এই ইয়াগুলো দেখলে বুঝবা, যে হাতের আঙ্গুলের যে এখানে যে ভাঁজগুলা, এটা দেখলে বুঝবা। ওকে, এরপরে দেখো হাতের কবজি কোন অস্থি দ্বারা গঠিত? তাহলে কি দেখলাম? হাতের কবজি কার্পাল অস্থি দ্বারা গঠিত, তাই না? ওকে, এরপরে বলতেছে দেখো আলনা কিসের অস্থি? কেবলই দেখলাম রেডিয়াস এবং আলনা ঊর্ধ্ববাহুর বা বাহুর। তো এখন দেখো, এই দেখো ঊর্ধ্ববাহু বা বাহুর। আচ্ছা, এখানে দেখো কিছু কথা বলেছে যে টিবিয়া এবং ফিবুলা নিম্ন বাহুর মধ্যবর্তী অংশে 2টি অস্থি গঠিত। টিবিয়া এবং ফিবুলা হচ্ছে নিম্ন বাহুর মধ্যবর্তী। আচ্ছা, এরপরে দেখো এখানে কি বলেছে? ফিবুলা দেখতে একটি দীর্ঘ যষ্টির মতো। আমি যে লাইনগুলো দাগিয়ে দিচ্ছি এগুলো একটু মনে করো বা রিমাইন্ডার করো, ঠিক আছে? যাতে ভুলে না যাও, রিভিশন হয়ে যাবে। যেগুলো গুরুত্বপূর্ণ এগুলো আমি দেখিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু একটু দেখো, ঠিক আছে? তাহলে ক্লাসের মধ্যে তোমার মেন জিনিসগুলো অ্যাটলিস্ট মুখস্থ হয়ে যাবে বা রিমাইন্ড হয়ে যাবে। এরপরে দেখো পায়ের আঙ্গুলের অস্থিগুলোকে ফ্যালাঞ্জেস বলে। এখানে মোট 14টি ফ্যালাঞ্জেস বিদ্যমান, ঠিক আছে? এরপরে দেখো আমি আরেকটা লাইন নিয়ে আসছি এখানে। ইলিয়াম, ইস্টিয়াম ও পিউবিসের সংযোগস্থলে অ্যাসিটাবুলাম নামে একটি অগভীর অংশ আছে। এখানে ফিমারের মস্তক আটকানো থাকে, মনে রাখবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লাইন। কোনটি সিসাময়েড অস্থি? কোনটি সিসাময়েড অস্থি? দেখো তো, এই দেখো ফিমারের প্রান্তে প্যাটেলা নামে একটি ত্রিকোণাকার অস্থি রয়েছে। প্যাটেলা একটি সিসাময়েড অস্থি, কারণ এর উৎপত্তি পেশির টেন্ডন থেকে। তাহলে সিসাময়েড অস্থি বা প্যাটেলার উৎপত্তিস্থল কোথায়? পেশির টেন্ডনে। দেখো প্যাটেলা একটি সিসাময়েড অস্থি, তাই না? ওকে, গ্লেনয়েড গহ্বর কোথায় থাকে? তাহলে গ্লেনয়েড গহ্বরটা একটু দেখে আসি তো কোথায় আছে। দেখো স্ক্যাপুলা এবং ক্ল্যাভিকল আমরা যেটা পড়েছি, এখানে একটু দেখি কি কি আছে। ক্ল্যাভিকল দেখতে ইটালিক এফ এর মতো বাঁকা অস্থি।
এখানে স্টার্নাল এবং অ্যাক্রোমিয়াল প্রান্ত থাকে। এফ এর মতো বাঁকা অস্থি ক্ল্যাভিকল, আর স্ক্যাপুলা দেখতে চাপা এবং চিকনা। ঠিক আছে, এখানে কোরাকয়েড প্রসেস, অ্যাক্রোমিয়াল প্রসেস এবং গ্লিনয়েড গহ্বর থাকে। ঠিক আছে, কি কি থাকে? কি থাকে? অ্যাক্রোমিয়াল, কোরাকয়েড প্রসেস থাকে, আর একটা কি থাকে? গ্লিনয়েড গহ্বর, যেটা আমরা লাগবে আর কি। ঠিক আছে, এটা মনে রেখো। আর ক্ল্যাভিকল দেখতে এফ আকৃতির। গ্লিনয়েড গহ্বর কোথায় থাকে? দেখো, স্ক্যাপুলাস বা ক্ল্যাভিকল যেটা দেখলাম, এটা কিন্তু তোমার ঊর্ধ্ব বা ডান বা আমাদের হচ্ছে ঊর্ধ্ব অংশের থেকে আছে। ঠিক আছে, তার মানে অগ্রপদে বা সামনের পায়ের দিকে। ঠিক আছে, যে স্ক্যাপুলা ক্ল্যাভিকল এটা হচ্ছে আমার সামনের। ঠিক আছে, গ্লিনয়েড এর আচ্ছা এমসিকিউটা কোথায় গেল? গ্লিনয়েড গহ্বর থাকে কোথায়? তার মানে কোথায় থাকে? শ্রোণী চক্রে, তাই না? গ্লিনয়েড গহ্বর কোথায় থাকে? শ্রোণী চক্রে। গ্লিনয়েড গহ্বরে মাথা আটকানো থাকে কার? গ্লিনয়েড গহ্বরে দেখো, গ্লিনয়েড গহ্বরে হিউমেরাসের মস্তক আটকানো থাকে। ঠিক আছে, হিউমেরাসের মস্তক আটকানো থাকে। এবারে কি বলছে? বিউটি বোন বলা হয় কোনটি? এই যে এফ দেখলা না, এই এফটাই হচ্ছে, বা এই যে এই অংশটা এফটা, এটাই হচ্ছে তোমার মেয়েদের জন্য বিউটি বোন বলা হয়। ঠিক আছে, অর্থাৎ ক্ল্যাভিকল, এই যে ক্ল্যাভিকল এফ দেখতে না, এটাকেই বিউটি বোন বলা হয়। স্টারনাম মানুষের কোথায় থাকে? দেখো, এই যে পশুকাগুলো একদিকে থোরাসিক কশরেখা, অন্যদিকে স্টারনামের সাথে যুক্ত হয়ে যে খাঁচার মতো আকৃতি গঠন করে তাকে বক্ষপিঞ্জর বলে। তাহলে বক্ষপিঞ্জর কি কি থাকে? একটা স্টারনাম, 12টা পশুকা এবং 12টা থোরাসিক বা বক্ষদেশীয় কশরেখা। তাহলে কি কি থাকে স্টারনামে? কি বলি বক্ষপিঞ্জরে? থাকে হচ্ছে একটি 12টি পরশুকা আর 12টি বক্ষদেশীয়, না বক্ষদেশীয় কশেরুকা। এই গেল। লিস্টারনাম কোথায় থাকে? বক্ষপিঞ্জরে। মানবদের সর্বাপেক্ষা দীর্ঘ ও মজবুত অস্থি কোনটা? দেখো, সবচেয়ে বড় হচ্ছে ফিমার, এবং মজবুত এবং দীর্ঘ ফিমার। মানবদের সবচেয়ে ছোট অস্থি কোথায় থাকে? আমরা যে 3টা অস্থি শুনেছি না, ইনকাস, মেলিয়াস, স্টেপিস, তো এখানকার একটা হাড়ই হচ্ছে সবচেয়ে ছোট। তো যেই হাড়টা এই 3টার মধ্যে যেহেতু একটা হাড়, তো এইটা হচ্ছে আমাদের কানে থাকে, ইনকাস, মেলিয়াস, স্টেপিস। ঠিক আছে, তো এটা হচ্ছে কোথায় থাকে? কানে। দীর্ঘতম অস্থি কোনটা? ফিমার। মানুষের নিম্নচল ও রেনিক্সের মাঝখানে অবস্থিত অস্থিটির নাম কি? হাইওয়েট। বাইসেপস কোন ধরনের পেশি? দেখো, বাইসেপস, তাই না? দেখো, ফ্লেক্সর পেশি। এ পেশি কি করে পড়ে হিসাব? এক্সাম্পল বাইসেপস, এক্সটেনসর ট্রাইসেপস, অ্যাবডাক্টর ডেল্টয়েড, অ্যাডাক্টর লাটিসিমাস ডরসি, ডিপ্রেসর ম্যান্ডিবুলি, লিভেটর ম্যাসেটর, রোটেটর পাইরিফর্মিস। কোনটা কোনটার উদাহরণ এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এটা মাস্ট। কোনটা কোনটার উদাহরণ এটা হচ্ছে মাস্ট। এরপরে তুমি মনে রাখবা যদি সময় পাও, বা যদি তোমার মনে রাখতে সহজ হয় তাহলে তুমি বাকিগুলো মনে রাখবা। আমি কিন্তু বারবার বলতেছি, আমি কিন্তু কোনোটাকে পড়াকে নিরুৎসাহিত করতেছি না, কিন্তু যদি তুমি একান্তে এমন সময় থাকো বা এমন সময় পড়ে যাও যে তোমার মেন জিনিসই মনে নাই, তখন তুমি কি করবা? তখন তুমি মেন জিনিস বাদ দিয়ে ভিতরের জিনিসগুলো পড়বা না, তো মেন জিনিসগুলো আগে পড়তে হবে। এই জন্য বললাম। ঠিক আছে, তো এগুলো যেন ভুল না হয়। তো ফ্লেক্সরের উদাহরণ কি? বাইসেপস।
ফ্লেক্সর। যে কলার কোষে মায়োসিন থাকে তা কি বলে? মাসেল টিস্যু। মনে আছে? পেশি কোষে, আচ্ছা আমি একটু সোজা করে লিখি, কোষে অ্যাক্টিন আর মায়োসিন থাকে না, প্রোটিন, এই দুটা প্রোটিন থাকে তাই না, মাসেল টিস্যু বা পেশির কোষে। কোনটিতে ডেল্টয়েড রিজ থাকে? আচ্ছা আমরা একটু পড়াশোনা করে আসি, ঠিক আছে, তারপরে আমরা অটোমেটিক খুঁজে পেয়ে যাবো যে কোথায় ডেল্টয়েড রিজটা থাকে। দেখো এই যে হিউমেরাস অর্থাৎ ঊর্ধ্ববাহুর প্রথম অস্থি, ঊর্ধ্ববাহুর প্রথম অস্থিকে হিউমেরাস বলে। আচ্ছা এখানে বলতেছে কি, দেখো এই যে ডেল্টয়েড রিজ রয়েছে, ঠিক আছে, এটা অবশ্যই মনে রাখবা। ডেল্টয়েড রিজ কোথায় রয়েছে? হিউমেরাস। কোথায় থাকে? হিউমেরাস। বাকি যে অংশগুলো আছে এইগুলো একটু রিডিং দিও, বাট হিউমেরাস যে ডেল্টয়েড রিজ যে হিউমেরাসে থাকে এটা যেন ভুল না হয়। ইলিয়াম ইসচিয়াম পিউবিসের সংযোগস্থলে অগভীর অংশটির নাম কি? দেখো তো আমরা এটা একবার আগে কেবল দেখলাম কিনা। ইলিয়াম ইসচিয়াম পিউবিসের সংযোগস্থলে অ্যাসিটাবুলাম নামে একটি অগভীর অংশ রয়েছে, এখানে ফিমারের মস্তক আটকানো থাকে। অবস্থান অনুযায়ী কশরেখা কত প্রকার? আচ্ছা তাহলে একটু ডিটেলসে দেখে আসি আগে। অবস্থান অনুযায়ী কশরেখাগুলো 5 ভাগে ভাগ করা হয়েছে। আমাদের কথা হচ্ছে 5 ভাগ তো আমরা মনে রাখবই, 5টা ভাগে যে বিভক্ত এটা আমরা তো মনে রাখবই। ফ্যাক্ট হচ্ছে এর পাশাপাশি আমাকে কোনটা কোন কশরেখা কোন অঞ্চলে এটা যেন ভুল না হয়, এবং কোনটা কোন অঞ্চলে আছে তো বটেই, সাথে কোনটার সংখ্যা কয়টা এটাও আমাদেরকে মনে রাখতে হবে। এটা ভালোভাবে মনে রাখতে হবে, ঠিক আছে। দেখো অবস্থান অনুযায়ী কোষের কত প্রকার দেখলাম? 5 প্রকার। গ্রীবাদেশী কশরেখার সংখ্যা কতটি? দেখো মাত্রই বললাম গ্রীবাদেশী কশরেখা বা সার্ভাইকাল কশরেখা। তোমাকে যদি বলে সার্ভাইকাল কশরেখার সংখ্যা কয়টা, তাহলেও 60টি। যদি বলে গ্রীবাদেশী কশরেখার সংখ্যা কয়টি, তাহলেও 60টি। মানুষের মেরুদণ্ডে অ্যাটলাস ও অ্যাক্সিসের মধ্যবর্তী সচল অস্থিকে বা সন্ধিকে কি বলে? এটাকে বলা হয় কি? পিভট। মানবদেহের মেরুদণ্ড কয়টি কশরেখা নিয়ে গঠিত? দেখো আমরা এই যে কশরেখার সংখ্যাটা দেখলাম, এখানে কিন্তু লাস্টে 26টা লেখা, কিন্তু মেইনলি এইখানে স্যাক্রালে, এই যে স্যাক্রাল, এই স্যাক্রাল মেইনলি ছিল হচ্ছে 5টা, একীভূত হয়ে হয়েছে হচ্ছে একটা, ঠিক আছে, একীভূত হয়ে হয়েছে একটা। সেমভাবে কক্সিজিয়াল, যেটা কক্সিজিয়ালও 4টা মিলে হয়েছে একটা, বাট আলটিমেটলি তাহলে 5টা 4টা 9টা, কিন্তু আমরা ধরি হচ্ছে একীভূত করে 2টা, ঠিক আছে। তাহলে এই 9টা আর বাকি যেই 12টা আছে, 12 আর 9 21, আর 5-এ 26 আর সাথে 33টা। তাহলে যেহেতু আমার অপশনে 26 নাই, তাহলে অবশ্যই 33টা আঁকাবো। অস্থির গঠন উপাদান কোনটি? অস্থি ক্যালসিয়াম এবং পানি থাকবে, ঠিক আছে। এ দেখো খালি ক্যালসিয়াম আর ক্যালসিয়াম। এখানে অস্থির কিছু কথা আছে, ঠিক আছে। তো অস্থি নিয়ে কয়েকটা লাইন বা কয়েকটা মেন কি পয়েন্ট এখান থেকে আমরা একটু দেখবো, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। মেন কথা হচ্ছে ওসিয়াস টিস্যু বললে আবার ঘাবড়ায় যাও না, এটা পেরিঅস্টিয়াম নামক দ্বিস্তরী আবরণে আবৃত থাকে। পেরিঅস্টিয়াম, অস্থি মানে অস্টিয়াম, ঠিক আছে। আর এখানে জৈব পদার্থ এবং অজৈব পদার্থ থাকে। আর কি আছে? 4 ধরনের অস্থি কোষ আছে।
দেখো অস্থির আবরণীকে কি বলে? পেরি অস্টিয়াম। কন্ড্রিয়ামটা কি? যখন তরুণাস্থি বলে তখন হচ্ছে কন্ড্রিয়াম। কোনটি তরুণাস্থির কোষ? কোনটি তরুণাস্থির কোষ? কন্ড্রিওসাইট বা কন্ড্রোসাইট। তরুণাস্থির তন্তু আবরণটির নাম কি? তরুণাস্থির আবরণটির নাম কি? তরুণাস্থি মানে কন্ড্রিয়াম। দেখেছ? এই দেখো তরুণাস্থির এখানে কি বলছে, কমলাস্থি এখানে কি বলছে দেখো, মানুষের নাক, কান, হিউমেরাস বা ফিমারের মস্তক, অস্থিসন্ধি, শ্বাসনালী, আন্তঃকর্ষক এখানে বিভিন্ন জায়গাতে তরুণাস্থি থাকে। আচ্ছা এখানে মেন কথা হচ্ছে যে এটা কন্ড্রোব্লাস্ট বা কন্ড্রোসাইট থাকে। কন্ড্রিন এর ম্যাট্রিক্স কন্ড্রিন নামে পরিচিত। ল্যাকোনা থাকে। আমরা একটু আলাদা করে লিখি, হ্যাঁ, পেরিকন্ড্রিয়াম দ্বারা আবৃত ল্যাকুনা থাকে। আর কি আছে? এই যে এটা দেখলাম, তন্তুর মধ্যে কোলাজেন তন্তু থাকে। এগুলো জাস্ট মনে রাখবো, বাট এইটা পেরিকন্ড্রিয়ামের এটা যেন ভুল না হয়, ঠিক আছে? ওকে, আচ্ছা, নিম্নের কোন অঙ্গে স্থিতিস্থাপক তরুণাস্থি থাকে? ঠিক আছে, তো আমরা তরুণাস্থি রিলেটেড বইয়ের একটা পেজ আছে, ওই পেজটা আমরা খুব ভালোভাবে মনে রাখবো, ঠিক আছে? তাহলে আমাদের তরুণাস্থির এখান থেকে যে আসার সম্ভাবনা যা আছে সবগুলো আমরা হয়ে যাবে, ঠিক আছে? দেখো এই পেজটা বা এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এমসিকিউর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে দেখো সবগুলো দেওয়া আছে, কোনটা কোনটার উদাহরণ, ঠিক আছে? মেইনলি আমাদের এক্সাম্পলটাই লাগবে, ডিটেলসটা আমাদের এখানে দরকার নেই, ঠিক আছে? ঠিক আছে, মেইনলি গুরুত্বপূর্ণ হচ্ছে কোনটার এক্সাম্পল কোনটা, ঠিক আছে? এটা হলো মেন ফোকাস। স্বচ্ছর উদাহরণ কোনগুলা, স্থিতিস্থাপক উদাহরণ কোনগুলা, শ্বেততন্তুর উদাহরণ কোনগুলা, চুনময় বা ক্যালসিয়ামের উদাহরণ কোনগুলা, এইগুলো, ঠিক আছে? কোনটা যেন ভুল না হয়ে যায়, ঠিক আছে? আমাদের ছিল কি স্থিতিস্থাপক তরুণাস্থি থেকে কোথায়, স্থিতিস্থাপক তরুণাস্থি থেকে কোথায়, তো আমাদের স্থিতিস্থাপক কোথায় ছিল? এই যে স্থিতিস্থাপক বহিকর্ণ, ইউস্টেশন নালী এবং এপিগ্লটিস, তাই না? বহিকর্ণ, ইউস্টেশন নালী, এপিগ্লটিস। বহিকর্ণ, এই দেখো বহিকর্ণ, ইউস্টেশন নালী আর এপিগ্লটিস, তিনটার মধ্যে দেখো শুধু বহিকর্ণটা আছে, তাহলে এটা অ্যান্সার। এরপরে কি হবে? এরপরে দেখো কোমলাস্থি মানবদেহের কোথায় থাকে? তুমি চিন্তা করো তোমার শরীরে কোথায় কোমলাস্থি বা তরুণাস্থি এর মধ্যে আছে? আঙ্গুলে না, হাঁটুতে না, কোমরে না, কানে কিন্তু হাত দিয়ে দেখো, কানে হাত দিলে বোঝা যাবে যে এখানে একটু তরুণাস্থি আছে। এরপরে কি বলতেছে? শ্বাসনালী এবং নাকে কোন ধরনের তরুণাস্থি থাকে? শ্বাসনালী এবং নাকে কোন ধরনের তরুণাস্থি থাকে? দেখো শ্বাসনালী এবং নাকে, এই দেখো শ্বাসনালী এবং নাক বা নাসিকাতে স্বচ্ছ বা হাইলাইন তরুণাস্থি থাকে, ঠিক আছে? শ্বাসনালী বা নাকে স্বচ্ছ বা হাইলাইন তরুণাস্থি থাকে। দেখো যেহেতু এখান থেকে বারবার কোশ্চেন আসছে বা আসে, সো এই অংশটা তুমি কোনোভাবেই ছাড় দিয়ে যাবে না। প্রথম দুইটা ছকে, যেই দুইটা ছক দেখিয়েছি ওই দুইটা ছক, এইটা কোনোভাবে যেন মিস না হয়ে যায়, ঠিক আছে? দেখো, সো এরপরে আমরা আসি শ্বাসনালী এবং নাকে কোন ধরনের তরুণাস্থি থাকে? কি ছিল? শ্বাসনালী এবং নাকে কোনটা ছিল দেখো তো, এই দেখো শ্বাসনালী এবং নাকে স্বচ্ছ বা হায়ালিন। দেখো স্বচ্ছ বা হায়ালিন, কোনটা? হায়ালিন বা স্বচ্ছ, ঠিক আছে? চুনময় বা ক্যালসিফাইড থাকে কোথায়? হিউমেরাস এবং ফিমারের মস্তকে, এটাও না। ক্যালসিফাইড তরুণাস্থি কোথায় পাওয়া যায়? চুনময় বা ক্যালসিফাইড, ঠিক আছে? ফিউমারের অগ্রভাগে। দেখো এই যে চুনময় বা ক্যালসিফাইড ফিমার এবং হিউমাসের মস্তকে থাকে, দেখছো? ওকে, এরপরে কি বলছে? তরুণাস্থির অস্থিতে পরিণত হওয়ার প্রক্রিয়া কি বলা হয়? অস্থিতে পরিণত হওয়ার প্রক্রিয়াকে অসিফিকেশন বলে। দেখলাম না অসিয়াস টিস্যু, অস্থি বা অসিয়াস টিস্যু, তো ওইটা থেকে আর কি অসিফিকেশন।
হৃৎপিণ্ডের প্রাচীর প্রাচীর কী ধরনের পেশি দিয়ে গঠিত? আমরা সবাই জানি হৃৎপিণ্ডের প্রাচীর অনৈচ্ছিক পেশি দিয়ে গঠিত। ইন্টারক্যালাটেড ডিস্ক কোন ধরনের পেশির অন্যতম প্রধান বৈশিষ্ট্য? আমরা সবাই জানি হৃৎপেশির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ইন্টারক্যালাটেড ডিস্ক। দেখো তো, এই দেখো ইন্টারক্যালাটেড ডিস্ক হৃৎপেশি, এই দেখো, বাকিটাতে থাকে না, ঠিক আছে, এই আর কি। কোন শারীরবৃত্তীয় গঠনটি পেশিকে অস্থির সাথে যুক্ত করে? দেখো মনে রাখবা, অস্থি প্লাস অস্থি একটা আছে, আর একটা আছে কি অস্থি প্লাস পেশি। এই ইংরেজি কি? বোন। অস্থির ইংরেজি কি? বোন না? তাহলে বোন টু বোন লিগামেন্ট, মাঝখানে রাখবা এই যে এইটা BL বি, বোন টু বোন, মাঝখানে কে থাকে? লিগামেন্ট থাকে। তাহলে অস্থি কি হবে? টেন্ডন। অস্থিকে পেশির সাথে যুক্ত করে কে? টেন্ডন। পেশিকে অস্থির সাথে যুক্ত করে তাহলে কে? টেন্ডন। যদি লিগামেন্ট হতো তাহলে কি হতো? বন টু বোন, মানে অস্থি টু অস্থি। লিগামেন্ট কোথায় থাকে? এই দেখো, কেবলই দেখে আসলাম, বোন টু বোন হচ্ছে লিগামেন্ট। আচ্ছা, এখানে কিছু কথা আছে, দেখো লিভার নিয়ে কিছু কথা আছে, এটা হয়তো এখন পর্যন্ত আসে নাই, বাট তুমি এটা হেলাফেলা করতে পারবা না, ঠিক আছে? এই অংশটা আসতে পারে, সো এই জন্য একটু দেখাচ্ছি, ঠিক আছে? তো মেনলি কি মনে রাখবা? মনে রাখবা লিভারের অংশ কয়টা? 4টা। লিভার, বাহু, পিভট, প্রচেষ্টা, ভার। এরপরে কি বলতেছে? লিভারের প্রকারভেদ। দেখো পিভট, প্রচেষ্টা এবং ভার, এই 3টা অংশের অবস্থানের উপর ভিত্তি করে 3 ধরনের লিভার দেখা যায়। প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার এবং তৃতীয় শ্রেণীর লিভার। তো তোমার মেনলি কি কাজ? উদাহরণগুলো মনে রাখা। দেখো কাচি এই ধরনের লিভার। তো প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ কি? কাচি। দ্বিতীয় শ্রেণীর লিভার কোনটা? ঠেলাগাড়ি। ঠেলাগাড়ি, এটা লিখলাম না, জায়গা নেই, ঠেলাগাড়ি। আর তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ কোনটা? নখ কাটা যন্ত্র বা একটা ভাঁজ করা বাহু। নখ কাটার যন্ত্র বা ভাঁজ করা বাহু, ঠিক আছে? তো এটা একটু মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, তো এই ছিল হচ্ছে আমাদের চলন ও অঙ্গচলন অধ্যায়ের সার্বিক যা আলোচনা করা ছিল, মোটামুটি এইগুলাই। তো এইগুলো একটু রিমাইন্ড করবা, কিভাবে এমসিকিউটা সলভ করবা, আমি যেটা দেখিয়েছি এগুলো সলভ করবা, আর যে পৃষ্ঠাগুলো দেখিয়েছি, যে অংশগুলো দেখিয়েছি, এগুলো কিন্তু মাথায় রাখার চেষ্টা করবা, ঠিক আছে? যেন কোনোভাবে ভুল না হয়ে যায়। যেগুলো আমরা বারবার বলে দিচ্ছি যে এগুলো মনে না করলেই না, এগুলো যেন কোনোভাবে পরীক্ষার আগে মিস না করে যাও, ঠিক আছে? তো এখন আমরা মানব সাহিত্যের তো রক্ত সঞ্চালন এই অধ্যায়টা নিয়ে কথা বলবো, অর্থাৎ রক্ত বা ব্লাডের যে অধ্যায়টা, 4র্থ অধ্যায়, এটা নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? তো দেখো এখানে কি কি আছে, আমরা শুরু করি। প্রথমে বলতেছে রক্ত কোন ধরনের কলা? রক্ত যোজক কলা, এটা সঠিক, কিন্তু তরল যোজক কলা এটা বেশি সঠিক, ঠিক আছে? তো এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এরপরে দেখো কি বলতেছে এখানে, আমরা একটু বইয়ের একটা পেজের অংশ দেখি, ঠিক আছে? রক্তরস নামক তরল মাতৃকায় 3 ধরনের কণিকা দিয়ে রক্ত গঠিত, এটাকে মোটামুটি রক্তরস আর রক্তকণিকা মিলে রক্ত হয়। আচ্ছা, এরপরে কি বলতেছে? আমাদের যেটা লাগবে, দেহের মোট ওজনের প্রায় 8%। এর পিএইচ কত? 7.35 থেকে 7.45, গড় বললে 7.4, ঠিক আছে? তাপমাত্রা থাকে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এই হলো আমাদের ফ্যাক্ট। মানুষের রক্তের পিএইচ কত? যেহেতু গড় বলে নাই, 7.35 থেকে 7.45, যদি গড় বলতো তাহলে 7.4 হতো। মানুষের রক্তরসে পানির পরিমাণ কত? দেখো রক্তরসে পানির পরিমাণ হচ্ছে 90 থেকে 92%, ঠিক আছে? এটা দেখো তো, রক্তরসে পানির পরিমাণ 90 থেকে 92%। তো এখানে এই যে চার্টটা আমি দেখিয়েছি, দেখো এই চার্টে কিন্তু বেশ কিছু জিনিস তোমার একসাথে রিমাইন্ড করার মতন হয়ে যায়, ঠিক আছে? তো এইগুলো একটু মনে রাখতে হবে অবশ্যই। কি কি ছিল? রক্তরসের উপাদান হচ্ছে পানি আর কঠিন পদার্থ,
কঠিন পদার্থের মধ্যে জৈব আছে, অজৈব আছে। অজৈবের মধ্যে কি আছে আর জৈবের মধ্যে কি আছে, ঠিক আছে? জৈবের মধ্যে কি প্লাজমা প্রোটিনগুলো আছে। এখন যদি তোমাকে বলে রক্তের মধ্যে কোন প্লাজমা প্রোটিনটা থাকে, বা রক্ত রসে বা রক্তে কোন প্লাজমা প্রোটিনটা থাকে না, তাহলে কিন্তু তোমার এই বক্সটা কিন্তু মুখস্থ না রাখা ছাড়া উপায় নেই। আর এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো রক্তরসে কোন প্লাজমা প্রোটিনগুলো থাকে এগুলো তোমাকে একটু মনে রাখতে হবে। ওকে, এরপরে দেখো এখানে বলছে রক্তকণিকা। 3 ধরনের রক্তকণিকা, এবং এটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। এটা হলো দানাদার শ্বেত রক্তকণিকা, এটা হলো অদানাদার। দানাদার আবার 2 ধরনের, অদানাদার আবার 3 ধরনের, ঠিক আছে? এই আর কি বিষয়। ওকে, রক্তকণিকা দেখো, রক্তের উপাদান হিসেবে ভাসমান বিভিন্ন কোষকে রক্তকণিকা বলে। হিমাটোপোয়েসিস প্রক্রিয়ায় রক্ত কণিকার সৃষ্টি হয়। কোন প্রক্রিয়ায়? হিমাটোপোয়েসিস, মনের থেকে না বের হয়, ঠিক আছে? হিমাটোপোয়েসিস। দেখো রক্তের 45% হলো রক্ত কণিকা, আর 55% কি ছিল? রক্ত রস। কণিকাবিহীন রক্তের জলীয় অংশকে কি বলে? রক্ত রস। যেটা কণিকা নয় সেটা কি? রক্ত রস বা প্লাজমা। রক্তরসে পানির পরিমাণ শতকরা কত ভাগ? কেবলই দেখে আসলাম 92 থেকে 95%। মানবদেহে রক্তের শতকরা কত ভাগ রক্ত রস? কি বললাম? রস হচ্ছে 55, রক্ত রস, আর রক্ত কণিকা এটা হচ্ছে 45। মানবদেহে নিউক্লিয়াসবিহীন কোষ কোনটি? হৃদকোষে নিউক্লিয়াস থাকে, শ্বসন কোষে থাকে, শ্বেত রক্তকণিকা থাকে। তাহলে থাকে না কোনটাই? লোহিত রক্তকণিকায়। কোনটি তৈরির প্রক্রিয়াকে এরিথ্রোপোয়েসিস বলা হয়? লোহিত রক্তকণিকা তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? এরিথ্রোপোয়েসিস। দেখো লোহিত রক্তকণিকার এই পেজটা আমরা একটু দেখবো, ঠিক আছে? যেখান থেকে কি কি আসছে না, মেইনলি হচ্ছে কি কি আসার মতন, ঠিক আছে? এই পেজটাতে কয়েকটা জিনিস আছে যেটা আসার মতন, একটু দেখি আমরা। প্রথম কথা হচ্ছে এটা দ্বি অবতল চাকতির মতো নিউক্লিয়াসবিহীন অক্সিজেনবাহী হিমোগ্লোবিন যুক্ত। এটা একটু মনে রাখবা। এরপরে কি বলতেছে দেখো, এই যে এরিথ্রোসাইট সৃষ্টির প্রক্রিয়াকে এরিথ্রোপোয়েসিস বলা হয়, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম। স্তন্যপায়ী নিউক্লিয়াসবিহীন কোষ কোনটি? নিউরনে থাকে, পেশিকোষেও থাকে, শ্বেত রক্তকণিকা থাকে। থাকে না কোনটায়? লোহিত রক্তকণিকায়। মানুষের লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কতদিন? দেখো বিভিন্ন ধরনের কণিকা আছে যেগুলোর আয়ুষ্কাল হচ্ছে আমাদের জানতে হবে। লোহিত রক্তকণিকায় দেখা যায় সবসময় চলে আসে বা আসতেছিল, কিন্তু অন্যান্যগুলো তার মানে না দেখে উপায় নাই, যেহেতু আয়ুষ্কাল থেকে কোশ্চেন চলে আসছে, সো অন্যান্যগুলোর আয়ুষ্কাল তোমার একটু দেখতে হবে। লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কতদিন ছিল? 120 দিন। বাট তা আমরা একটু দেখবো চারটা, ঠিক আছে? দেখো এই যে চারটা, এই চারটার মধ্যেই 3টা কণিকা পর্যন্ত, অর্থাৎ যে রক্ত কণিকাগুলো আছে বা রক্তর যে প্রথম পার্টটা, ঠিক আছে, রক্ত নিয়ে সেই অংশটা কিন্তু এটার মধ্যে একটা সামারাইজড বলা যায়, তাই না? তো দেখো এখানে লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল 120 দিন, এই যে পেয়েছি। বাকিগুলোর আয়ুষ্কাল একটু দেখবা, ঠিক আছে? দেখো লোহিত রক্তকণিকার মতো 100 থেকে 120 দিন আছে লিম্ফোসাইটের আয়ুষ্কাল, ঠিক আছে? ওকে, দেখো এখানে কি কি দেখতে হবে আমাকে? দেখতে হবে শ্বেত রক্তকণিকার, লোহিত রক্তকণিকার আর অণুচক্রিকার কোনটা কি কাজ করে, মাস্ট। ঠিক আছে? আর এখানে আমরা দেখেছিলাম দ্বি অবতল, এটা একটু আসছে, এটা একটু দেখবা। আরেকটা বিষয় হচ্ছে কি, যে শ্বেত রক্তকণিকার যেই উপাদানগুলো আছে বা যে অংশগুলো আছে, এগুলো একটা কোশ্চেন আসতে পারে বা নাও আসতে পারে, বাট আসার মানে যেহেতু একবার আসছে, সো আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে, যে কোনটা কত খণ্ডক যুক্ত, ঠিক আছে? এটা পারলে মনে রাখার চেষ্টা করবো অবশ্যই, ঠিক আছে? এটা কিন্তু একবার আসছে, ঠিক আছে? এই যে খণ্ডকগুলা, ঠিক আছে? আর আরেকটা বিষয় যেটা তোমার অ্যানালাইসিস করার দরকার নাই, কিন্তু তোমার মনে রাখার প্রয়োজন, এটা তোমার এখান থেকে দেখে দেখে বের করার দরকার নাই, তুমি আগে থেকে মনে রাখবা যে এর মধ্যে দেখো যার ব্যাস আছে, যত ব্যাস আছে সবগুলোর মধ্যে সবচেয়ে বড় ব্যাসযুক্ত কে? মনোসাইট। আর যদি শুধুমাত্র তুমি কণিকা চিন্তা করো, তাহলে সবচাইতে বড় কণিকা হচ্ছে
শ্বেত রক্তকণিকা, তাই না? আর যদি বলে সবচেয়ে বড় শ্বেত রক্তকণিকা, বা ধরো তিনটা কণিকা, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা নাই, কিন্তু এই ভিতরকার যে এই অংশগুলো এই প্রকার ভেদটা আছে, ঠিক আছে, তাহলে তখন কি দাগাবা? তখন দাগাবা হচ্ছে মনোসাইট, ঠিক আছে। মানুষের লোহিত রক্তকণিকা কোন ধরনের? দেখো তো কি বলেছিলাম, দ্বি অবতল চাকতির মতন না? এই যে এরকম একটু চাকতির মতন একটু নামানো ছিল উপরে এবং নিচে, তাই না? এরকম একটু এইদিকেও নামানো ছিল, এইদিকেও নামানো ছিল। মানে সবচেয়ে বড় রক্তকণিকা কোনটি? দেখো, যেহেতু কণিকা বলেছে তার মানে শ্বেত রক্তকণিকা। কোন অঙ্গে লোহিত রক্তকণিকা ধ্বংস হয়? প্লীহাতেও হয়, যকৃতেও হয়, ঠিক আছে, দুইটাই অ্যান্সার। বাট যদি একটা দাগাও তাহলে অবশ্যই প্লীহা দাগাবা, ঠিক আছে, যেহেতু উপরের অংশ আছে। বলে না লোহিত রক্তকণিকার কবরস্থান কোনটি? লোহিত প্লীহা, ওইটা আর কি, ঠিক আছে। কোনটি বিলিরুবিন তৈরি করে? দেখো একটু দেখে আসি। লোহিত রক্তকণিকা যদি কাজ তুমি পড়তে যাও, দেখো এখানে মেইন কাজ হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন করা। এটা রক্তের সান্দ্রতা রক্ষা করে বা ভিসকোসিটি রক্ষা করে। এখানে আরেকটা কথা হচ্ছে তুমি মনে রাখবা, যেখানে নাইট্রিক অক্সাইড, লোহিত রক্তকণিকা এনজাইম রূপে নাইট্রিক অক্সাইড উৎপাদন করতে পারে, হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপাদন করে। এই গ্যাস দুইটা মানে কোন গ্যাস উৎপাদন করে এটা যেন একটু খেয়াল রাখো। আর এসব কণিকা রক্তে বিলিরুবিন এবং বিলিহার্ডিন উৎপন্ন করে, এটা আমাদের লাগবে। লোহিত রক্তকণিকা উৎপন্ন করে। রক্তের কোন কণিকার উপর রোগ প্রতিরোধ ক্ষমতা নির্ভরশীল? অবশ্যই শ্বেত রক্তকণিকা, কারণ ফ্যাগোসাইটোসিস করতেছে। মানবদেহে রোগ প্রতিরোধ হিসেবে কাজ করে কে? রোগ প্রতিরোধক হিসেবে কাজ করে কে? শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা এবং লোহিত রক্তকণিকার অনুপাত কত, তাই না? আগে শ্বেতকণিকা আছে, পরে লোহিত আছে, তাহলে 6:1। যদি আগে লোহিত থাকতো পরে শ্বেত থাকতো তাহলে কি হইতো? 6:1, ঠিক আছে, মনে রেখো এটা। এই দেখো এখানে আমরা একটু দেখব, এই যে আমরা যে অনুপাতটা দেখলাম এটা একটু দেখব। দেহের ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক হিসেবে কাজ করে। এই দুটো যেন মাথা থেকে একদমই বের না হয়। রক্তের সবচেয়ে বড় কণিকার নাম কি? দেখো এখানে কিন্তু নাম বলে দেয় না যে কোন রক্তকণিকাটা, লোহিত না শ্বেত না অনুচক্রিয়া। তো এখানে আরও ছোট ভাগে গিয়েছে, তার মানে কি বলেছিলাম, সবচাইতে বড় যদি বলে তাহলে মনোসাইট। কোন শ্বেত রক্তকণিকার নিউক্লিয়াস 2 লোব বিশিষ্ট? একটু দেখে আসি কোনটার কত লোব আছে, ঠিক আছে। দেখো তো এই যে নিউট্রোফিল হচ্ছে 2 থেকে 5টা খণ্ডকযুক্ত। লিশম্যান রঞ্জকের বিভিন্ন রঙগুলো আছে, এগুলো দেখার দরকার নাই, খুব একটা আসে না, কখনো আসে নাই, চাইলে দেখতে পারো আর কি, ঠিক আছে। দেখো ইওসিনোফিল হচ্ছে সাধারণত 2 খণ্ডকযুক্ত, আর বেসোফিলও হচ্ছে 2 খণ্ডকযুক্ত। দেখো বেসোফিল ইওসিনোফিল দুইটাই কিন্তু 2 খণ্ডকযুক্ত, আর নিউট্রোফিল 2 থেকে 5 খণ্ডকযুক্ত। তাই আমাদের কি ছিল? 2 লোব বিশিষ্ট। ইওসিনোফিলও আছে, বেসোফিলও আছে, কিন্তু বেসোফিল যেহেতু অপশনে নয় তাহলে অ্যান্সার ইওসিনোফিল। বেসোফিল কোনটির অংশ? অনুচক্রিকার অংশ না, লোহিত রক্তকণিকার অংশ না, রক্তরসের অংশ না, তাহলে থাকলো কি বাদ? গ্র্যানুলোসাইট। গ্র্যানুলোসাইট কি? দানাদার শ্বেত রক্তকণিকা। আমরা জানি বেসোফিল শ্বেত রক্তকণিকার অংশ, কিন্তু কোনটার অংশ? দানাদার শ্বেত রক্তকণিকার অংশ। তো দানাদার কোনটা ছিল? গ্র্যানুলোসাইট। গ্র্যানুলস বা গ্র্যানিউলস মানে কি? দানা। এই যে গ্র্যানিউলস না, যে গ্র্যানিউলস, গ্র্যানিউলস মানে হচ্ছে দানা, ঠিক আছে, দানা। ওকে, পরে কি বলছে দেখো, কোন কোষটি দেহে অ্যান্টিবডি নিয়ন্ত্রণ করে? কোন কোষটি দেহে অ্যান্টিবডি তৈরি নিয়ন্ত্রণ করে? তো দেখো আমরা একটু দেখব
দেখো বারবার করে বলতেছি এই যে কাজ, এইটা যেন কোনোভাবেই মিস না হয়ে যায়, ঠিক আছে। দেখো লোহিত রক্তকণিকার প্রধান কাজ কি? অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বহন করা এবং অম্ল ক্ষারের সাম্যতা রক্ষা করা। অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহন করা এবং অম্ল ক্ষারের সাম্যতা রক্ষা করা। তো দ্বিতীয়ত কি বলছে দেখো, মনোসাইটের কাজ কি? মনোসাইট হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে। লিম্ফোসাইট কি করে? অ্যান্টিবডি উৎপাদন করে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া আবার ধ্বংস করে কে? নিউট্রোফিল। তার মানে মনোসাইট আর নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস করে, ঠিক আছে। আর লিম্ফোসাইট কি করে? অ্যান্টিবডি তৈরি করে। আবার ইওসিনোফিল কি করে? অ্যালার্জি প্রতিরোধে কাজ করে। আর বেসোফিল হেপারিন এবং হিস্টামিন ক্ষরণ করে। হেপারিন কি করে? রক্তকে রক্তবাহিকার ভিতরে জমাট বাঁধতে দেয় না বা বাধা দেয়। আর হিস্টামিন কি করে? হিস্টামিন হচ্ছে দেখো হেপারিন রক্তকে রক্তবাহিকার ভিতরে জমাট বাঁধতে বাধা দেয় এবং হিস্টামিনও ক্ষরণ করে, ঠিক আছে। তো আমরা যখন দেখব যে শীত রক্তকণিকার কাজ কি, তখন আরও ডিটেলস একটু দেখবো, ঠিক আছে। বাট কোনটার কাজ কি এটা কিন্তু ভোলা যাবে না। কি ছিল? অ্যান্টিবডি নিয়ন্ত্রণ করে কোনটি? দেখো অ্যান্টিবডি নিয়ন্ত্রণ করে কোনটা? লিম্ফোসাইট। কোনটি শ্বেত রক্তকণিকার কাজ নয়? দেখো জীবাণু ভক্ষণ করে ধ্বংস করা, এটা হচ্ছে ঠিক আছে, এটা হবে না। অ্যান্টিবডি তৈরি করে, ঠিক আছে। রক্তনালীর সংকোচন ঘটিয়ে রক্তপাত হ্রাস করা, এটা রক্তকণিকার কাজ নয়, শ্বেত রক্তকণিকার কাজ নয়। হিস্টামিনও সৃষ্টি করে, দেখে আসলাম, তাই না? কোনটি হেপারাইন নিঃসৃত করে? কি ছিল? বেসোফিল না? মানবদেহে অ্যান্টিবডি তৈরি করে কোনটি? লিম্ফোসাইট। কোনটি রক্ত জমাট বাঁধতে দেয় না? কোনটা? হেপারিন। অ্যান্টিকোয়াগুলেন্ট মানে হচ্ছে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়, তার মানে কি? হেপারিন। অনুচক্রিকার কাজ নয় কোনটি? হিমোস্ট্যাটিক প্ল্যাক তৈরি, এটা অবশ্যই কাজ, এটাও কাজ, এটাও কাজ। হেপারিন উৎপন্ন করা অনুচক্রিকার কাজ নয়, এটা হচ্ছে শ্বেত রক্তকণিকার কাজ। তাহলে অ্যান্সার হচ্ছে এইটা। দেখো এই যে সেরোটোনিন উৎপাদন করে, প্লেটলেট প্ল্যাক তৈরি করে, ক্লটিং ফ্যাক্টর ক্ষরণ করে, ঠিক আছে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ধ্বংস করে, ফ্যাগোসাইটোসিস করতে পারে, তার মানে অনুচক্রিকা, ঠিক আছে। আচ্ছা, এন্ডোথেলিয়ামের প্রাচীর সুরক্ষার জন্য গ্রোথ ফ্যাক্টর ক্ষরণ করে, ঠিক আছে। মানবদেহে অনুচক্রিকার প্রাথমিক কাজ কি? রক্ত জমাট বাঁধানো, জোড়া বাঁধা, ভাঙন তৈরি, খোলর বাঁধানো, এগুলো কোনোটাই নয়। কোন রক্তকণিকা রক্তক্ষরণে প্রতিবন্ধকতা সৃষ্টি করে? রক্তক্ষরণের প্রতিবন্ধকতা সৃষ্টি করে, মানে কি? রক্তক্ষরণ করতে বাধা দেয়। শ্বেত রক্তকণিকা না, লোহিত রক্তকণিকা না, অনুচক্রিকা, তাই না? অনুচক্রিকা রক্তক্ষরণে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তাই না? প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে প্লেটেলের স্বাভাবিক পরিমাণ কত? দেখো তো আমরা একটু পড়াশোনা করে আসি। দেখো এখানে কি মনে রাখবা, অনুচক্রিকা মেগাক্যারিওসাইট থেকে সৃষ্টি হয়। এরপরে কি বলতেছে? জীবনকাল 5 থেকে 9 দিন। আর কি বলতেছে? রক্তে প্রায় 1.5 লক্ষ থেকে 4 লাখ থাকে, 1.5 থেকে 4 লাখ থাকে। 1.5 লাখ কোথায় আছে দেখো, এই দেখো 1.5 লাখ থেকে 4 লাখ। রক্ত জমাট বাঁধার জন্য কোনটির প্রয়োজন নেই? দেখো অনুচক্রিকা অবশ্যই লাগে, প্রথম বিনও লাগে, ফাইব্রিনোজেনও লাগে, লাগে না কোনটা? হরমোন। রক্ত জমাট বাঁধতে কোনটি সহায়তা করে? দেখো রক্ত জমাট বাঁধার জন্য 3টা জিনিস কিন্তু অবশ্যই দরকার ছিল, মনে আছে? দেখো 4টা জিনিস, ফ্যাক্টর হচ্ছে 4টা। রক্তের যে ক্লটিং ফ্যাক্টরের মধ্যে 4টা অতি গুরুত্বপূর্ণ: ফাইব্রিনোজেন, প্রথমবিন, আর থ্রোম্বোপ্লাস্টিন, আর ক্যালসিয়াম 2+। তো এর মধ্যে একটাই আয়ন দেখছি, এটা হচ্ছে ক্যালসিয়াম 2+। দেখো রক্ত তঞ্চলকাল নিয়ে একটা ঝামেলা তৈরি হয়, অনেক বই অনেক ধরনের থাকে, বা তুমি আজমসেরারটাই মেনলি ফলো করার চেষ্টা করবা, ঠিক আছে। যদি না থাকে তখন অন্য হিসাব। জমাট বাঁধতে যে সময় লাগে তাকে রক্ত তঞ্চলকাল বলে। কয় মিনিট? 4 থেকে 5 মিনিট। ওকে।
এরপরে আমরা হৃৎপিণ্ডের একটা গঠন দেখতে পাচ্ছি। এখান থেকে কিভাবে আসতে পারে কোশ্চেন আমরা একটু দেখব, ঠিক আছে? কি কি পড়বো আমরা এটাও দেখব। দেখো মেইনলি বেজ আছে, চওড়া ঊর্ধ্বমুখী বেজ আছে, নিচের নিম্নমুখী অ্যাপেক্স আছে। দেখছো, বেজ আছে আর অ্যাপেক্স আছে। এই যে নিচের হচ্ছে এটা অ্যাপেক্স। পেরিকার্ডিয়াম নামক দ্বিস্তরী আবরণে হৃৎপিণ্ড আবৃত, ঠিক আছে? ওকে, এই দুটো জিনিস যেন কোনোভাবে মাথা থেকে না বের হয়। পেরিকার্ডিয়ামের বাইরের দিকে তোমার পেরিকার্ডিয়াম এবং ভিতরের দিকে সেরাস পেরিকার্ডিয়াম থাকে, এটা না দেখলেও হবে। দুই স্তরের মাঝে পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে, দ্বিস্তরী পাতলা ঝিলিতে আবৃত, তার সেই ঝিলিটার নাম কি? পেরিকার্ডিয়াম। মানুষের হৃৎপিণ্ডের ক্রমশ সরু নিম্নমুখী অংশটির নাম কি দেখলাম? কেবলই অ্যাপেক্স। মানবদের সকল শিরা হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে প্রবেশ করে? তো আমরা একটু ছবি দেখি, ঠিক আছে? হৃৎপিণ্ড যে কোন অংশ কি আছে সেটা একটু দেখি। দেখো এখানে তুমি খেয়াল করো, এই যে বড় একটা কিছু দেখতে পাচ্ছ নীল কালারের, এটা কি? এটা হচ্ছে শিরা। তো এখানে কি বলতেছে যে দেহের উপরের অংশ আর নিচের অংশ থেকে যে রক্ত আছে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, সেটা ঊর্ধ্ব মহাশিরা আর নিম্ন মহাশিরা, অর্থাৎ ইনফেরিয়র ভেনা ক্যাভা আর সুপেরিয়র ভেনা ক্যাভা, এই দুটার মাধ্যমে এইখানে প্রবেশ করে, তাই না? তো এটা কি আছে দেখো, এটা হচ্ছে ডান অ্যাট্রিয়াম বা ডান অলিন্দ। সকল শিরা হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে প্রবেশ করে? ডান অলিন্দ। ডান অলিন্দের সাথে নিচের কোনটি সংযুক্ত থাকে? দেখো কেবলই দেখলাম ঊর্ধ্ব এবং নিম্ন মহাশিরা। ডান নিলয় থেকে রক্ত কোথায় যায়? দেখো তো, এই যে ডান নিলয়, এখান থেকে পালমোনারি ধমনী দিয়ে ফুসফুসে চলে আছে, তাই না? পালমোনারি ধমনীতে। করোনারি ধমনী কোথায় রক্ত সরবরাহ করে? করোনারি শুনলেই মনে রাখবা হৃৎপিণ্ড। এরপরে দেখো, অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে সারা দেহে যে নালীর মাধ্যমে বাহিত হয় তার নাম কি? ধমনী বা মহাধমনী। এই দেখো, ধমনীর মাধ্যমে সারা দেহে ছড়ায় যায়। মানুষের হৃৎপিণ্ডের ভেতরে রক্ত প্রবেশে সাহায্য করে কোন কপাটিকা? তো হৃৎপিণ্ডের ছবিটা আরেকবার দেখি। দেখো, এই পাশ থেকে রক্ত ঢুকতেছে, এই পাশ থেকেও রক্ত ঢুকতেছে। এই পাশে যখন ঢুকতেছে, এইখানে একটা কপাটিকা, এই পাশে একটা কপাটিকা, তাই না? তো এখানে যে কপাটিকা থাকে ট্রাইকাসপিড, আর এই পাশে থাকে হচ্ছে বাইকাসপিড। তার মানে বাইকাসপিড এবং ট্রাইকাসপিড, এই দুই কপাটিকা রক্ত প্রবেশে সাহায্য করতেছে। তো দেখো এখানে কি আছে, এই দেখো বাইকাসপিড আছে, ট্রাইকাসপিড অপশনে নেই, তার মানে অ্যান্সার বাইকাসপিড। এখানে দেখো হৃৎপিণ্ডে বিভিন্ন কপাটিকাগুলোর নাম আছে এবং এই কপাটিকাগুলো কোনখানে কোনটা সংযোগস্থলে আছে সেটা দেওয়া আছে। তো এটা আমাদেরকে একটু দেখতে হবে, ঠিক আছে? এটাকে অবহেলা করবেন, এবং কোনটা কয় কপাটিকা বা কয় ঝিল্লি বিশিষ্ট এটা একটু মনে রাখবো। ট্রাই মানে যেমন ট্রাই মানে কিন্তু বোঝা যাচ্ছে 3, এটা 3 ঝিল্লিময়। বাই মানে কি? 2। বাইকাসপিডের অপরগুলোর নাম আছে, দেখো দ্বিপত্রী আছে, মাইট্রাল আছে, বাইকাসপিড আছে, ঠিক আছে? তো যদি তোমাকে বলে যে বাম অলিন্দ এবং বাম নিলয়ের সংযোগস্থলে কোন কপাটিকা থাকে, তাহলে তুমি কি বলবা? মাইট্রাল বা বাইকাসপিড। মাইট্রাল বললে আবার ঘাবড়ায় যাবে না, এই জন্য একটু দেখো, ঠিক আছে? কোনটার সংযোগস্থলে কোনটা হিসেবে কাজ করে, কোনটা কোথায় আছে একটু দেখতে হবে, ঠিক আছে? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত সংবহন করে কোনটি? পালমোনারি ধমনী, তাই না? হৃদচক্রের গড় সময়কাল কত? দেখো কেন খেয়াল করো, যে কার্ডিয়াক চক্র বা হৃদচক্র, অ্যাট্রিয়ামের চক্র একটা, ভেন্ট্রিকলের চক্র একটা, তাই না? এখানে দেখো 0.7, 0.1, 0.5, 0.3, দুইটা মূল্য 0.8, এটা 0.8, তার মানে 0.16, 2 দিয়ে ভাগ করলে 0.8, তাহলে কার্ডিয়াক চক্রের গড় কত, সময়কাল কত? 0.8 সেকেন্ড।
হৃৎপিণ্ডের প্রসারণকে কি বলে? হৃৎপিণ্ডের সিস্টেল হচ্ছে সংকোচন আর ডায়াস্টেল হচ্ছে প্রসারণ। ঠিক আছে, এরপরে দেখো হৃদযন্ত্রের কোনটিকে পেসমেকার বলা হয়? সাইনোঅ্যাট্রিয়াল নোড বা SAN কে বলা হয়, তাই না? ওকে, দেখো এখানে রক্তচাপ বা ব্লাড প্রেশার নিয়ে কিছু কথা বলা আছে। দেখো কিছু হচ্ছে কিন্তু খুব বেশি কঠিন কোশ্চিন আসে বা খুব তোমাকে আটকানোর খুব চেষ্টা করে বায়োলজিতে, এমনটা না। ঠিক আছে, আর জুলজিতে তো আরোই না। তো দেখো এখানে দেখো রক্তচাপ নিয়ে কিছু কথা বলা আছে। ওকে, দেখো সিস্টোলিক চাপ হচ্ছে সিস্টোলিক চাপ ভেন্ট্রিকলের, আর সেটা দরকার নেই। এখানে দেখো মেইনলি সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক সিস্টোলিক চাপ হচ্ছে 100 থেকে 139, অপটিমাম হচ্ছে 120 মিলিমিটার, আর স্বাভাবিক ডায়াস্টোলিক হচ্ছে 80 থেকে 89, অপটিমাম হচ্ছে 80। এখন এর থেকে বা এই সীমার মধ্যে থেকে যদি এর বেশি হয় তাহলে হাই ব্লাড প্রেশার, আর কম হইলে লো ব্লাড প্রেশার, সোজা হিসাব। মানুষের রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? স্ফিগমো ম্যানোমিটার। এই ইংলিশ বানানটাও দেখবা, ঠিক আছে? সংকোচন ও প্রসারণের উদ্দীপনার স্থান কোনটা? সাইনোঅ্যাট্রিয়াল নোড, SAN। আচ্ছা দেখো এখানে আমরা যে সংবহনগুলো আছে, তোমার 4 ধরনের সংবহন আছে, এই 4 ধরনের সংবহনের বই থেকে ছবি তুলে নিয়ে আসছি। ঠিক আছে, তো এটা এখন পর্যন্ত আসে নাই, বাট এই যে কোনটা থেকে কোথায় যাচ্ছে এটা একটু ক্রিটিক্যাল। যদি কোশ্চেন ধরো একটু রাফ করতে চাইলো, হয়তো এখান থেকে তোমার একটা কোশ্চেন দিয়ে দিল, বা এই চক্র একটা দিয়ে 4টা অপশনে 4টা চক্র দিয়ে দিল, কোনটা সঠিক। তো এই জন্য আর কি দেওয়া। সো একটু কষ্ট করে মনে রাখতে পারলে রাখবো। যদি তুমি বুঝে থাকো যে সিস্টেমিক বলতে কী বোঝাচ্ছি, তাহলে তুমি অটোমেটিক্যালি এই সাইকেলটা বা এই সিরিয়ালটা মনে রাখতে পারবা। ঠিক আছে, তো তোমাকে একটু বুঝতে হবে। ঠিক আছে, হেপাটিকের কোনটা? এইটা। আর করোনারি হচ্ছে এইটা। তো এই 4টার সাইকেলটা একটু কষ্ট করে মনে রাখার চেষ্টা করবা। ঠিক আছে। আচ্ছা, হৃদরোগ নির্ণয় কোন রোগের মাধ্যমে, মানে কোন চিকিৎসার ফলো করে কোন রোগ নির্ণয় করা যায় সেটা একটা ফর্ম। ঠিক আছে, তো এইটা একটু মনে রাখবা। ঠিক আছে, মেডিকেলের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল, বাট এগুলোর জন্য অতটা ফ্যাক্ট না, বাট তাও একটু দেখবা যে কোনটার মাধ্যমে কোনটা বের করা যায়। এক্সরের মাধ্যমে যেমন হৃৎপিণ্ডের অবস্থান জানা যায়, তো এরকম। ঠিক আছে, কোনটার মাধ্যমে কোনটা জানা যায় একটু দেখতে হবে। আবার দেখো এখানে কিছু লাইন আছে। দেখো মানুষের হৃৎপিণ্ডে সাইনোঅ্যাট্রিয়াল নোড হচ্ছে পেসমেকার, আর সাইনোঅ্যাট্রিয়াল নোড যা প্রাকৃতিক পেসমেকার নামে পরিচিত, এটা একটু মনে রাখবো। এবার দেখো যান্ত্রিক পেসমেকার। এখানে দেখো যান্ত্রিক পেসমেকার, এখানে প্রথমে আছে একটি লিথিয়াম ব্যাটারি, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখো এখানে বলতেছে পেসমেকারের তারকে লিড বলে। আর পেসমেকার এখানে কয়টা দেখতেছি? প্রবেশের ধরন অনুযায়ী 3টা, এক প্রকোষ্ঠী, দ্বিপ্রকোষ্ঠী এবং ত্রিপ্রকোষ্ঠী। ঠিক আছে, ন্যাচারাল পেসমেকার নামে পরিচিত সাইনোঅ্যাট্রিয়াল নোড বা SAN। এই দেখো প্রাকৃতিক পেসমেকার SA নোড। কোন বানানটি সঠিক? দেখো ছিল কি? ফিগ মো ম্যানোমিটার, স্ফিগমো ন্যানোমিটার হবে না, সরি ভুল, স্ফিগনো ম্যানোমিটার এটাও হবে না, সরি, স্ফিগমোনিটার কি একটা এটা, তাহলে এটা অটোমেটিক বোঝা যাচ্ছে। দেখো এটাও তো ন্যানোমিটার আছে, দেখছো বানান কিন্তু স্ফিগমো ম্যানোমিটার। দেখো তো আমরা হচ্ছে আগে যে ছবিটা দেখেছিলাম ওই ছবিতে ছিল, মনে আছে? স্ফিগমো ম্যানোমিটার আমরা মাত্রই তো দেখলাম না, যে একটা হচ্ছে লেখা ছিল স্ফিগমো
রক্তচাপের রক্তচাপের যে পেজটা ছিল ওখানে কিন্তু মাত্রই দেখলাম যে স্ফিগমো ম্যানোমিটার, দেখো স্ফিগমো ম্যানোমিটার, ঠিক আছে, স্ফিগমো ম্যানোমিটার হবে। তো এখানে দেখো কোনোটাই স্ফিগমো, যদি ম্যানোমিটার থাকতো তাহলে হতো, এটাও না, ঠিক আছে। তো বানানটা হচ্ছে মেনলি এইটা স্ফিগমো ম্যানোমিটার। কোনোটা কি স্ফিগমো ম্যানোমিটার আছে? সব নো আছে, মো থাকলে আবার এখানে না আছে, ম্যানো না, না ন্যানো না, ম্যানো, ম্যানোমিটার আছে কিন্তু স্ফিগ নো আছে, তাহলে হবে না, ঠিক আছে। একটু দেখো, ব্যাঙে হেপাটিক পোর্টাল শিরা রক্ত বহন করে কোথায়? দেখো হেপাটিক বললেই মনে করবা যকৃৎ, কোনো কথা নেই, ঠিক আছে, হেপাটিক বললে যকৃৎ। হার্ট অ্যাটাকের অপর নাম কি? হার্ট অ্যাটাকের অপর নাম কি? মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। কি রক্ত যদি পর্যাপ্ত পায় না, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের মিনিং হচ্ছে কি ওইটা, যে অপর্যাপ্ত রক্ত সরবরাহ করতেছে। কৃত্রিম পেসমেকারের ব্যাটারি কি তৈরি? কেবলই দেখলাম লিথিয়াম ব্যাটারি। কোনটি অ্যাঞ্জিওপ্লাস্টির প্রকারভেদ নয়? দেখো অ্যাঞ্জিওপ্লাস্টির 4 ধরনের, তাই না? বেলুন এনজিওপ্লাস্টি, লেজার এনজিওপ্লাস্টি, করোনারি অ্যাথেরেক্টমি। করোনারি স্টেন্টিং এটা না, অ্যাথেরেক্টমি, অ্যাথেরেক্টমি পেয়েছি, বেলুনও পেয়েছি, করোনারি স্টেন্টিং এটাও পেয়েছি। তাহলে করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং এটা হবে না। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে এইটা, করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং, ঠিক আছে। তো এই ছিল এই অধ্যায় থেকে। তো এই অধ্যায় থেকে আমরা এই অংশগুলো ভালোভাবে দেখবো, ঠিক আছে। যে অংশগুলো আমি দেখিয়ে দিয়েছি, এমসিকিউ দেখালাম, এমসিকিউগুলো ভালোভাবে সলভ করবা, ভালোভাবে প্র্যাকটিস করবা। জাস্ট আমি যা দেখেছি ক্লাসটা একবার রিভিশন দেখলেই এমসিকিউ কোথায় কোনটা অ্যান্সার এটা কিন্তু মনে পড়ে যাবে, ঠিক আছে। তো এটা একটু ভালোভাবে দেখো, আর বইয়ের যে অংশগুলো বা যেই পেজগুলো দেখিয়েছি এগুলো কিন্তু একটু মনে রাখো, ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ ভালোভাবে পরীক্ষা দিয়ে চলে আসতে পারবা। এই আর কি, আল্লাহ। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। 30 মিনিট।